আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো তোমাদের 9 এর সাধারণ বিজ্ঞান দ্বিতীয় চ্যাপ্টারে তোমরা জানো বায়ু দূষণ, তাই না? সেই বায়ু দূষণ থেকে আরেকটি ক্লাস তোমাদের জন্য। সেটা হলো বোরের পরমাণু মডেল এবং সীমাবদ্ধতা। প্রথমে আমরা আলোচনা করবো বোরের পরমাণু মডেল কি এবং তার কি কি প্রস্তাবনা উনি রাদারফোর্ডের সংশোধনী উনি করেছেন এবং যেটা সমগ্র বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে, তাই না? সেই রাদারফোর্ডের প্রস্তাবনার বিরুদ্ধে যে প্রস্তাবনাগুলো উনি তুলে ধরেছেন এগুলি কিন্তু মোটামুটি পরীক্ষিত এবং বাস্তবায়িত, সমগ্র বিশ্বে আলোচিত, তাই না? সে বোরের মডেল অর্থাৎ রাদারফোর্ডের মডেলের সংশোধন আকারে যে প্রস্তাবগুলো উঠে আসছে সেগুলো আমরা এখন আলোচনা করব। বোরের মডেল আর একটু বসে দেবো না শুক্র কিন্তু আমরা আলোচনা করতেছি বোরের মডেল। এটা হলো নিউক্লিয়াস, এর চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে। বোরের পরমাণু মডেল দেখেন, রাদারফোর্ডের যে প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার বিরুদ্ধে নিলস বোর উনি কিন্তু যে প্রস্তাবনা তুলে ধরেছেন সেগুলো আমরা এখন লিখব। এটা হলো তোমার নিউক্লিয়াস, তাই না? এবং নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো সদায় ঘূর্ণায়মান। প্রস্তাবনা 1, বোরের পরমাণু মডেলে পরমাণুর স্থায়িত্ব পাওয়া যায়। নির্দিষ্ট কতগুলো কক্ষপথের চারপাশে স্থির বা নির্দিষ্ট কতগুলো কক্ষপথের চারপাশে ইলেকট্রনগুলো সদায় ঘুরছে। এটা হলো তোমার নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো সদায় ঘূর্ণায়মান থাকাকালে নির্দিষ্ট কক্ষপথে, এই যে কক্ষপথ এর চারপাশে ইলেকট্রনগুলো যখন নাকি ঘূর্ণায়মান থাকে তখন কোন প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। ইলেকট্রন কোন প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না।
সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু বোরের পরমাণু মডেলের স্থায়িত্ব, বোরের পরমাণু মডেলে কিন্তু পরমাণু স্থায়িত্ব পাওয়া যায়। নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো সদায় ঘূর্ণায়মান থাকাকালে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকাকালে কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। ইলেকট্রন এখানে দুইবার হয়ে গেছে, তাই না? একবার লিখলে চলবে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে ঘূর্ণায়মান থাকাকালে কোনো প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। আবার নিউক্লিয়াসের চারিদিকে অবিরাম ঘূর্ণনের পরও ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হয় না। নিউক্লিয়াসে পতিত হয় না। এটা আমাদের 1 নম্বর প্রস্তাবনা। সুপ্রিয় শিক্ষার্থী, যেমন 2 নম্বর, তাহলে 1 নম্বর প্রস্তাবনা কি বলছে? কোন ইলেকট্রন সদায় নিউক্লিয়াসের চারপাশে অবিরাম ঘুরতেছে, তাই না? ঘূর্ণনকালে অবিরাম ঘূর্ণনের পরও ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসে পতিত হচ্ছে না। আর এই স্থায়ী কক্ষপথের চারপাশের জন্য কি এগুলো ঘুরে, তখন ইলেকট্রন কোন প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। এ হলো প্রথম প্রস্তাবনা। সুপ্রিয় শিক্ষার্থী, বোরে মডেলের প্রথম প্রস্তাবনা। দ্বিতীয় প্রস্তাবনা, নির্দিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট কক্ষপথের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরছে, তাই না? নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো সদায় ঘুরছে। নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এই যে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ, এদেরকে বলা হয় স্থায়ী, তাই না? স্থায়ী কক্ষপথ। কক্ষপথকে পরমাণুর স্থায়ী কক্ষপথ বলে। এই যে স্থায়ী কক্ষপথ 1, 2, 3 কক্ষপথে ইলেকট্রন থাকাকালে, স্থায়ী কক্ষপথে ইলেকট্রন থাকাকালে কোন প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। এই কথা কিন্তু আগেও এখানে আসছে, আবার এখানে আসছে। দ্বিতীয় প্রশ্নের মধ্যে
নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। এইসব কক্ষপথে পরমাণু স্থায়ী, এইসব কক্ষপথকে যে নির্দিষ্ট বা ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে তাদেরকে পরমাণু স্থায়ী কক্ষপথ বলে। এই যে স্থায়ী কক্ষপথ, এই স্থায়ী কক্ষপথে ইলেকট্রন থাকা কালে কোন প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। ঠিক আছে, ইলেকট্রন এই সব স্থায়ী কক্ষপথে থাকাকালে কোন প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। তবে বাইরের কোন উৎস থেকে তাপ শক্তি বা আলোক শক্তি বাইরের কোন উৎস থেকে যদি তাপ শক্তি বা আলোক শক্তি ইলেকট্রনের উপর প্রয়োগ করা হয়, তবে ইলেকট্রনগুলো এই শক্তি যান্ত্রিক শক্তি হিসাবে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যান্ত্রিক শক্তি হিসাবে রূপান্তরিত করে। এই যে শক্তি, এই যে বাইরের কোন উৎস থেকে যদি ইলেকট্রনের উপর শক্তি প্রয়োগ করা হয় তাপ শক্তি বা আলো শক্তি হিসাবে, তখন ইলেকট্রনগুলো সেই শক্তি যান্ত্রিক শক্তি হিসাবে রূপান্তরিত করে, তাই না? রূপান্তরিত হয়ে নিম্ন মানে কক্ষপথ থেকে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে, তাই না? করে এই যে নিম্ন কক্ষপথ থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, এখানে এখানে গেলাম, এখানে কিন্তু ইলেকট্রন শক্তি শোষণ করে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন ইলেকট্রন প্রবেশ করে তখন কি করে? শক্তি শোষণ করে। আবার যখন তুমি উচ্চ শক্তি স্তরে থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসবে, এটা হলো উচ্চ শক্তি স্তর, তাই না? ইলেকট্রন এক্ষেত্রে শক্তি বিকিরণ করে, যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে এখানে প্রবেশ করছে, এখানেও প্রবেশ করছে, তাই না? এখানেও প্রবেশ করছে, এখানেও প্রবেশ করছে। এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি বিকিরণ করে, তাই না? আবার নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবে তখন কিন্তু ইলেকট্রন শক্তি শোষণ করবে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে।
নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রন শক্তি শোষণ করছে। আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করার সময় উচ্চ শক্তি স্তরে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের সময় শক্তি বিকিরণ করছে। এটা কিন্তু আমাদের এখানে বুঝতে হবে। তাহলে যখন নাকি যান্ত্রিক শক্তি হিসেবে তাপ শক্তি বা আলো শক্তি হিসেবে বাইরের উৎস থেকে সেই শক্তিটা নেওয়ার পর শক্তি অর্জন হলো, তাই না? শক্তিটা ইলেকট্রন মধ্যে রূপান্তরিত হয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, নিম্ন শক্তি স্তর থেকে এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর কিন্তু সে প্রবেশ করলো। প্রবেশ করার সাথে সাথে ইলেকট্রন শক্তি শোষণ করছে। ইলেকট্রন কি করছে? শক্তি শোষণ করছে। শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে এবং ইলেকট্রন কর্তৃক শক্তি শোষিত হয়। এই ক্ষেত্রে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করছে, তাই না? সাধারণ অবস্থা কিন্তু ইলেকট্রন কোন ইয়ে করে না, শক্তি শোষণ করে না, বিকিরণ করে না। কিন্তু বাইরের কোন উৎস থেকে যখন শক্তি ইলেকট্রন প্রয়োগ করা হয় তখন কিন্তু ইলেকট্রন কি করে? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কিন্তু এভাবে প্রবেশ করে। আমরা যখন লক্ষ্য করলাম স্থায়ী অবস্থায়, সাধারণ অবস্থায় ইলেকট্রন শক্তি শোষণ করে নাই, বিকিরণ করে নাই। যখন বাইরের উৎস থেকে, আমি এখানে উল্লেখ করছি, বাইরের কোন উৎস থেকে তাপ শক্তি বা আলো শক্তি প্রয়োগ করা হয় তখন কিন্তু ইলেকট্রন এই শক্তি যান্ত্রিক শক্তি হিসেবে রূপান্তরিত হয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। তখন কিন্তু শক্তি ইলেকট্রন কর্তৃক শক্তি শোষিত হয়। ঠিক আছে? আগে কিন্তু শোষণ বা বর্জন কিছু হয় নাই। যখন বাইরের উৎস থেকে ইলেকট্রন গুলো শক্তি পাইলো তখন কিন্তু যান্ত্রিক শক্তি হিসেবে এগুলি নিছে। ইলেকট্রন গুলো নেওয়ার পরে ইলেকট্রন এখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করছে। প্রবেশ করার সাথে সাথে শক্তি শোষণ করছে, তাই না? করছে। আবার বাইরের উৎস থেকে শক্তি প্রয়োগ বন্ধ করা হয়, তাপ শক্তি বা আলো শক্তি প্রয়োগ বন্ধ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আবার উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে কিন্তু আবার প্রবেশ করবে। তখন কিন্তু ইলেকট্রন গুলো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি বিকিরণ করবে। ঠিক আছে? আমরা মুছে নাই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। এইসব কক্ষপথে পরমাণুর স্থায়ী কক্ষপথ বলে। এই কক্ষপথ গুলো পরমাণুর স্থায়ী কক্ষপথ বলে। স্থায়ী কক্ষপথে ইলেকট্রন থাকাকালে, ইলেকট্রন স্থায়ী কক্ষপথে এইটা 1, এটা 2, এটা 3 থাকাকালে কোন প্রকার শক্তি শোষণ বা বিকিরণ করে না। ইলেকট্রন স্থায়ী কক্ষপথে থাকাকালে সাধারণ অবস্থায় কোন শক্তি শোষণ বা বিকিরণ করে না। তবে বাইরের কোন উৎস থেকে যদি তাপ শক্তি বা আলোক শক্তি প্রয়োগ করা হয় তখন কিন্তু ইলেকট্রন গুলো এই শক্তি যান্ত্রিক শক্তি হিসেবে নিবে। নেওয়ার পরে রূপান্তরিত হয়ে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাওয়ার চেষ্টা করবে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে এবং ইলেকট্রন কর্তৃক শক্তি শোষিত হবে। ঠিক আছে? আবার বাইরের উৎস থেকে যখন শক্তি প্রয়োগ বন্ধ করা হয় তখন কি করবে? তখন উল্টা ঘটনা ঘটবে। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আবার প্রবেশ করবে, শক্তি বিকিরণ করবে। তখন কি করবে? শক্তি বিকিরণ করবে। যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষণ করে ইলেকট্রন। আবার যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তখন কিন্তু শক্তি বিকিরণ করে। এই কথা আমাদের খেয়াল রাখতে হবে, তাই না? আর আমরা বাকি পয়েন্ট গুলো লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা এই যে ইলেকট্রন গুলো কিভাবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর গেল, যাওয়ার সময় কি করছে? শক্তি শোষণ করছে, তাই না? আবার
বাইরের কোন উৎস থেকে শক্তি প্রয়োগ বন্ধ করা হলে, শক্তি প্রয়োগ বন্ধ করা হলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, তাই না? উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর থেকে মানে তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে মানে প্রথম, তাই না? ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে শক্তি এইতরে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন প্রবেশ করবে তখন শক্তি বিকিরণ করবে, শক্তি বিকিরণ করে প্রবেশ করে, তাই না? অর্থাৎ এই ক্ষেত্রে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের সময় শক্তি বিকিরিত হয়, আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি কি হয়? ইলেকট্রন কর্তৃক শক্তি এতে শোষিত হয়। আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন প্রবেশ করে তখন কিন্তু শক্তি ইলেকট্রন কর্তৃক শক্তি বিকিরিত হয়। এটা কিন্তু আমাদের খেয়াল হবে। আবার বাইরে কোন উৎস থেকে শক্তি প্রয়োগ বন্ধ করা হলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে শক্তি বিকিরণ করে প্রবেশ করে, তাই না? আচ্ছা, নিম্ন শক্তি স্তরে এটা হলো তোমার E1, এটা কি E2, আর এটা কি E3। নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যাওয়ার সময় E1 হইলো নিম্নতর, যেমন এটা তোমার E1, আর এটা কি E2, তাই না? আর এটা হলো E3। নিম্নতর কক্ষপথে ইলেকট্রন শক্তি E1, উচ্চতর কক্ষপথে ইলেকট্রনের শক্তি মনে করা E2, ঠিক আছে? সুতরাং নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে প্রবেশের সময় ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তি কি হবে? ডেল ই সমান E1 E2 মাইনাস E1, এটা না বলি এইচ এত। এখানে এইচ হইল প্লাঙ্কের দ্রবক, এর এইচটা কি? প্লাঙ্কের দ্রবক। E2 হইল দ্বিতীয় যে উচ্চতর কক্ষপথে ইলেকট্রন শক্তি হইল E2, আর নিম্নতর কক্ষপথে ইলেকট্রন শক্তি হইল E1। E2 মাইনাস E1 হইল ডেল ই মানে শোষিত শক্তি। এটা আমরা বলতে পারি এইচ, এবং এই যে এই চিহ্নটা এটা হলো
কম্পাঙ্ক, এই যে শোষিত শক্তির ক্ষেত্রে কম্পাঙ্ক হইল এই চিহ্ন। এই ছিল প্লাঙ্কের দ্রবক, যার মান 6 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻⁴। 6 পয়েন্ট, এই ছিল প্লাঙ্কের দ্রবক। (6.623 10⁻⁻⁴) শোষিত শক্তির কম্পাঙ্ক। শোষিত শক্তির কম্পাঙ্ক হইল এইটা নেরো। এই ছিল প্লাঙ্কের দ্রবক, যার মান 6.623 ইন্টু 10⁻⁻34। যাই হোক, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় যে শোষিত শক্তি ডেল ই, শোষিত শক্তি কি ডেল ই সমান E2 - E1, মানে দ্বিতীয় কক্ষপথ থেকে উচ্চতর ইলেকট্রন শক্তি থেকে নিম্নতর কক্ষপথের শক্তি বিয়োগ করলে তুমি পাইবা শোষিত শক্তি ডেল ই। এটাকে আমরা এইচ নেরো বলতে পারি। নেরো মানে শোষিত শক্তির কম্পাঙ্ক, এইচ মানে প্লাঙ্কের দ্রবক। এইচ মানে কি প্লাঙ্কের দ্রবক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে ইলেকট্রন যাওয়ার সময় শক্তি শোষিত হয়েছে ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তি ডেল ই সমান E2 - E1, E2 - E1, ঠিক আছে, অথবা E3 - E2 দিলেও হবে। E2 - E1 অথবা E3 - E2। যদি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে যা, তাহলে শোষিত শক্তি কি হবে E3 - E2। আর যদি এটা থেকে এটাতে যা E2 - E1। যদি এটা থেকে এটা যা, তাহলে বলবো কি E3 - E2 ডেল ই, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব এই যে ইলেকট্রন যখন নাকি আবার বাইরের ওষুধ থেকে যখন শক্তি প্রয়োগ বন্ধ হইল, তখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করছে, তাই না? যদি প্রবেশ করে তখন কি হবে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন শক্তি বিয়োগ করবা, বিয়োগ করলে যে শক্তি পাবে এবং ওই শক্তির হবে বিকিরিত শক্তি, তাই না? আর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় যে শক্তিটা পাইছে এটা হলো ইলেকট্রন কর্তৃক শোষিত শক্তি। আবার ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাইব, তখন ইলেকট্রন কর্তৃক বিকিরিত শক্তি কিন্তু বলতে হবে। তা সেক্ষেত্রে একই সিস্টেম, উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর, তাই না? এখন আমরা আলোচনা করব এই যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেল, এখানে কিভাবে ইলেকট্রন কর্তৃক শক্তি বিকিরিত হইল। বাইরের উৎস থেকে যখন তাপ শক্তি বা আলো শক্তি প্রয়োগ বন্ধ হইল, প্রয়োগ ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি কি করে বিকিরণ করে, তাই না? উচ্চতর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি
আমি মনে করি E3, হ্যাঁ, নিম্নতর শক্তি স্তরে ইলেকট্রনের শক্তি মনে করে E2। সুতরাং ইলেকট্রন কর্তৃক বিকিরিত শক্তি ডেল ই কি হবে E3 মাইনাস E2, তাই না? উচ্চ শক্তি স্তরের শক্তি মাইনাস নিম্ন শক্তি স্তরের শক্তি, অথবা E2 মাইনাস E1, E2 মাইনাস E1 বলতে পারো। উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর, এটা ডেলি, এটাকে বলা হয় বিকিরিত শক্তি। বিকিরিত ইলেকট্রন কর্তৃক বিকিরিত শক্তি, ঠিক আছে? এই হলো আমাদের বোরের মডেলের দ্বিতীয় প্রস্তাবনা আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, যে কিভাবে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে। হ্যাঁ, আবার যখন নাকি শক্তি ইলেকট্রন উপরে কোনো শক্তি মানে করা হয় না, তখন কিন্তু ইলেকট্রন শক্তি বিকিরণ করে। বিকিরণ করার ক্ষেত্রে আমরা ডেইলি সমান উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর, আবার যখন শক্তি শোষণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময়, তখন আমরা বলছি কি E2 মাইনাস E1 সেমলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করলাম এতক্ষণ ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তর অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাওয়ার সময় শোষিত শক্তি, বিকিরিত শক্তি, তাই না? প্রস্তাবনা 3, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রস্তাবনা 3 বলছে যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তর থেকে যায়, যেমন E2 মাইনাস যে এই স্তর থেকে এই স্তরে যায় অথবা এই স্তর থেকে এই স্তরে যায়, তাই এটা হলো উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর, তাই না? এটা নিম্ন শক্তি স্তর, এটা উচ্চ শক্তি স্তর, আবার এটার জন্য এটা উচ্চ শক্তি স্তর, এটা নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন ইলেকট্রন যায়, তখন কিন্তু শক্তি কি করে বিকিরণ করে। বিকিরণ করার সময় এখানে বর্ণালী সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? বর্ণালী। ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি বিকিরণ করে। এ সময় পরমাণুতে বর্ণালী সৃষ্টি হয়। দৃশ্য এবং অদৃশ্যমান যে রেখা, এই সূক্ষ্ম রেখা, এগুলি প্রিজমের মধ্যে নেওয়ার ফলে বর্ণালীর অস্তিত্ব পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে যাওয়ার সময় শক্তি বিকিরণ করে। এই যে শক্তি বিকিরণ করার সময় দৃশ্য এবং অদৃশ্যমান যে কতগুলো অসংখ্য ক্ষুদ্র রেখা সৃষ্টি করে, বর্ণালী রেখা, এই রেখা থেকে উৎপত্তি হয় বর্ণালী, তাই না? এগুলি প্রিজমে ধরা পড়ে। কিসে ধরা পড়ে? প্রিজমে। অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর যাওয়ার সময় শক্তি বিকিরণ করে, এবং এর সময় অসংখ্য ক্ষুদ্র রেখা সৃষ্টি হইতো, এবং এগুলি কিন্তু বর্ণালী সৃষ্টি করে। এইগুলো আমাদের বোরের মডেলের এই যে প্রস্তাবনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করবো বোরের মডেলের প্রস্তাবনার এই যে সীমাবদ্ধতা বা ত্রুটি, কি কি ত্রুটি বা সীমাবদ্ধতা আছে, ঠিক আছে?
এখন আছে আমরা বোরের মডেলের সীমাবদ্ধতা। হাইড্রোজেনের যে বর্ণালী ব্যাখ্যা বিজ্ঞানী বোর মানে করেছেন, তবে হাইড্রোজেনের ক্ষেত্রে একটি মাত্র ইলেকট্রনের ব্যাখ্যা করেছেন, কিন্তু একাধিক ইলেকট্রনের কোন বর্ণালী ব্যাখ্যা বিজ্ঞানী বোর মতবাদে উল্লেখ নাই। একাধিক ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা এ পরমাণু মতবাদে নাই। বিজ্ঞানী নিলস বোর হাইড্রোজেনের একটা মাত্র ইলেকট্রনের বর্ণালী উনি ব্যাখ্যা করেছেন, কিন্তু একাধিক ইলেকট্রনের বর্ণালী কিভাবে উৎপত্তি হয় সেই ধারণা উনি দেন নাই। বর্ণালী যখন সৃষ্টি হয় তখন অসংখ্য রেখা সৃষ্টি হয়, বর্ণালী রেখা। সেই রেখাগুলোতে আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিটি রেখা আবার অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হিসেবে পাওয়া যায়, কিন্তু এগুলো অস্তিত্ব বিজ্ঞানী নিলস বোর করেন নাই। পরমাণুতে বর্ণালী সৃষ্টির সময় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা প্রতিটিতে অসংখ্য ক্ষুদ্র বর্ণালী রেখার সমষ্টি পাওয়া যায়। বর্ণালী রেখার সমষ্টি পাওয়া যায় বোরের মতবাদে। বর্ণালী রেখার এসব ব্যাখ্যা নাই, এসব ব্যাখ্যা নাই। বোরের মডেলে যে বর্ণালী পরমাণুবাদের যে বর্ণালী সৃষ্টি হইল, সেখানে অসংখ্য ক্ষুদ্র রেখা থেকে প্রতিটি রেখা আবার অসংখ্য ক্ষুদ্র রেখার সমষ্টি পাওয়া যায়, কিন্তু বোরের পরমাণু মতবাদে বর্ণালী রেখার এসব ব্যাখ্যা নাই। ঠিক আছে। নিলস বোর বলেন যে প্রথম ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, তাই না? নিলস বোর এটাই বলেন যে নিউক্লিয়াসের চারপাশে, এটা নিউক্লিয়াস এর চারপাশে বিভিন্ন কক্ষপথে বৃত্তাকার মানে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে, সত্য, কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে যে ইলেকট্রন ঘুরে তার অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু নিলস বোর উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যে ঘুরে তার অস্তিত্ব প্রমাণ করতে পারেন নাই। নিলস বোর পরমাণু মতবাদে ইলেকট্রন কিভাবে স্থায়ী কতগুলো বৃত্তাকার ঘুরে তার ব্যাখ্যা দেন, কিন্তু ইলেকট্রন কিভাবে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে তার ব্যাখ্যা দেন নাই।
দেন নাই। বিজ্ঞানী নিলস বোর বলেন ইলেকট্রন অনুমোদিত কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু প্রমাণ হইল যে বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরে, তার কোনো ব্যাখ্যা দেন নাই। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞানী নিলস বোর বলেন নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, কিন্তু অবশেষে আধুনিক বিজ্ঞানের প্রমাণ হইল যে বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন কিভাবে ঘুরে, তার কোনো ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানী নিলস বোর দেন নাই। দিছেন দেন নাই। এই জন্য আমরা এটাকে সীমাবদ্ধ বোর মডেলের সীমাবদ্ধতা আমরা বলতে পারি। ঠিক আছে, এই পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।